আরে পায়েল, নিচে কি করছিস? আরে গাছের ওপরে আয় না। দেখ, গাছের ওপর থেকে কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। কি যে ভালো লাগছে। এমন সুন্দর দৃশ্য তো আর বারবার দেখা যায় না। আরে এই নীলিমা, নিচে নেমে আয়, গাছে থাকিস না। যদি পড়ে যাস তাহলে ব্যথা পাবি, নিচে নেমে আয়। না না, এখানকার দৃশ্যগুলোই আলাদা। আমি আসছি না। আরে নীলিমা, তুই আমাদের কথা শুনিস না কেন? আরে আমরা 3 বান্ধবী এখানে নদীর পাড়ে বসে মজা করতে আর গল্প করতে এসেছি, আর তুই ওখানে বাঁদরের মতো গাছে উঠেছিস। নিচে আয়। তোর কথায় আমি এখান থেকে নামছি না। তুই পায়েলের চুল বেনি কর। 3 বান্ধবী নদীর কিনারায় গল্প করছিল আর হাসাহাসি করছিল। এমন সময় হঠাৎ অপর পাশ থেকে একজন গ্রামবাসী ওদের কাছে ছুটে আসলো। আরে তোমরা 3 জন কি করছো? তাও আবার এই নদীর কিনারায়? আরে একটু দেখো তো, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। খেয়াল আছে? তোমরা জানো না নাকি যে সূর্য ডুবে গেলে কেউ আর এই নদীর দিকে একদমই আসে না, এই গাছেও কেউ ওঠে না। এখন এভাবে কি দেখছো? চলো তোমরা 3 জন তাড়াতাড়ি ফিরে এসো। আরে চলো, তাড়াতাড়ি করো, ফিরে এসো। কি হয়েছে কাকা? চিৎকার করছো কেন? আরে আমরা তো এখানে গল্প করছি। আরে মা, এখন আমি কি বোঝাবো? তাড়াতাড়ি ফিরে এসো। সূর্য ডোবার পর কেউই আর এই নদীর কিনারায় একদমই থাকতে পারে না। তাড়াতাড়ি ফিরে এসো। আরে তোমরা তো কথাও শোনো না। আচ্ছা আমি তো চলে যাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি চলে যেও, তাড়াতাড়ি চলে যেও। লক্ষণ পাগলের মতো ওখান থেকে পালিয়ে গেল। আরে এই লক্ষণ কাকার আবার কি হলো? কাকা এত ভয় পেয়েছে যেন এখানে কোনো ভূত প্রেত রয়েছে। দেখ নীলিমা, কাকা যখন বলছে তাহলে নিশ্চয়ই কিছু আছে। চল, আমাদের এখান থেকে যেতে হবে, এখানে আর থাকা ঠিক হবে না। হ্যাঁ পায়েল, ঠিক বলেছিস তুই। চল যাই। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে চল, আমিও আসছি। তারপর নীলিমাও ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসে আর 3 বান্ধবী ওখান থেকে চলে যেতে শুরু করে। পায়েল আর জ্যোতি একটু এগিয়ে যায় আর নীলিমা একটু সামনে এগোতেই হঠাৎ ওর পিছনে ও কারো পায়ের শব্দ শুনতে পায়। আরে এমন মনে হচ্ছে যেন কেউ আমাকে অনুসরণ করছে। নীলিমা যখনই পেছন ফিরে তাকায় তখন পেছনে কেউই ছিল না। আরে এ কি, পেছনে কেউ নেই? এ কি হচ্ছে? কি হয়েছে? কি দেখছিস? দেখ, আমরা এত দূর চলে এসেছি, তুই এখনো ওখানেই দাঁড়িয়ে আছিস। আরে পায়েল, এ তুই কি বলছিস? মনে হচ্ছে কোনো ভূত ওর পিছু নিয়েছে। দেখ, ও ভূত দেখছে। আরে তোরাও না, তোরা কি সব বলছিস? চল যাই, ভূত প্রেত বলে কিছু হয় না। চল এখন। 3 বান্ধবী হাসাহাসি করতে করতে নিজেদের বাড়ি ফিরে যায় আর নীলিমাও নিজের বাড়ি এসে ঘুমিয়ে পড়ে। আর মাঝরাত হওয়ার সাথেই নীলিমা হঠাৎ নুপুরের শব্দ শুনতে পায়। তখন নীলিমা ভয় পেয়ে উঠে বসে। কেউ তো ছিল যে আমার পিছনে দাঁড়িয়ে ছিল। কেউ আমাকে অনুসরণ করছে। কে সে? কে সে? কিন্তু আশেপাশে কাউকেই দেখা যায় না। আমার খুবই অদ্ভুত লাগছে। আমার ঘুমিয়ে পড়া উচিত। তারপর নীলিমা কোনো মতে ঘুমানোর চেষ্টা করে। এমন সময় হঠাৎ একটি সাদা ছায়া ওর শরীরের ভেতরে প্রবেশ করে। এ কি? কেউ তো আছে যে আমার শরীরে ঢুকেছে। সামনে এসো, আমাকে দেখা দিচ্ছ না কেন? আমার অনেক ভয় করছে। এভাবে ভয় দেখিও না। ভয় পেও না, আমি হলাম আরুষি, তোমার কোনো ক্ষতি করব না। মৃত্যুর পরেও আমি শান্তি পাইনি। আমি কিছু মানুষকে শান্তি দিতে চাই। আমার শুধু তোমার সাহায্য দরকার। তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু ন্যায় বিচার চাই। দেখো, আমার প্রথমে ভয় লাগছিল, কিন্তু তোমার এই কথাগুলো শুনে আমার তোমার উপর দয়া হচ্ছে। তুমি সামনে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে। শুধু আমাকে মেরো না। তখনই হঠাৎ একটা সাদা আলো দেখা যায় আর সাদা কাপড়ে আরুষি ওর সামনে আবির্ভূত হয়। আমি কয়েক মাস ধরে ওই গাছটাতে অপেক্ষা করছিলাম, কেউ তো আসুক যে আমার কষ্টটা বুঝতে পারবে। আরে তোমার সাথে এমন কি হয়েছিল যে তুমি মরে গিয়েছো আর এইভাবে ওই গাছে থাকছো? আমাকে সম্পূর্ণ বিষয়টা বলো, তবেই আমি তোমাকে সাহায্য করব। এটা হলো 7 মাস আগের কথা। আরুষির বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে। আরুষি সবসময় ভয়ে ভয়ে থাকত আর একদিন মন খারাপ করে রান্নাঘরে বসেছিল। তখনই ওর শাশুড়ি কল্যাণী ওখানে আসে।
কি হয়েছে বৌমা, তোমার চোখ থেকে জল পড়ছে কেন? কিছুই না মা, ওই এমনি আমার মন কেমন করছিল। আমি বুঝতে পারছি, এটা নতুন ঘর, নতুন পরিবার, তোমার বুঝতে কিছুটা সময় লাগবে, কিন্তু এভাবে কান্না করা ঠিক না। সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি তো তোমার মায়ের মতোই, তাহলে তোমার আর কিসের চিন্তা? মা, আমার ভয় করে যে দিদি না জানি কখন কোন বিষয় নিয়ে রাগ করবে। আমি সব সময় চেষ্টা করি যাতে দিদি, দাদা আর রঞ্জন তিনজনকে খুশি রাখতে পারি, কিন্তু আমি কিছু না কিছু ভুল করেই ফেলি। চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাবে। একটু সময় দাও, ওরাও তোমাকে বুঝতে শুরু করবে। আর সব বিষয় নিয়ে এত কান্নার দরকার নেই। কল্যাণী ওখান থেকে চলে যায়। তারপর আরুষি নিজেকে সামলে নিয়ে ঘরের কাজে মন দেয়। ঠিক তখনই ওর ননদ আসে। আরে এ আরুষি, আমি বলেছিলাম না এই বাড়ির দরজায় কেউ কিছু চাইতে আসলে কিছুই দিবি না। পাশের বাড়ি যে কাকি আছে তার 3টে মেয়ে আছে। আজ শুনলাম যে তুই ওদেরকে অনেক চাল দিয়েছিস। তুই কি এখানে ধ্বংস করতে এসেছিস? এরপর যদি আর দেখি যে তুই আমার অনুমতি ছাড়া কাউকে কিছু দিয়েছিস তাহলে ভালো হবে না। আরুষি হতাশ হয়ে যায়। গরিবদের সাহায্য করার পরেও ওকে এত কিছু শুনতে হলো। আর এভাবেই দিন কেটে যায়। অন্যদিকে অনুষ্কা বিরক্ত হয়ে ওর ঘরে বসেছিল। না, ব্যাস অনেক হয়ে গেছে। আমাকে যেভাবেই হোক এই গরিব ঘরের মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিতেই হবে। এখন আমি একে আর সহ্য করতে পারবো না। আরে, যদি আমি আমার পছন্দের মেয়ের সাথে আমার দেবরের বিয়ে দিয়ে দিতাম তাহলে বাড়িতে আমার রাজত্ব হতো। আমি সেই মেয়ের সাথেই দেবরের বিয়ে দিতাম যাকে আমার হাতের মুঠোয় রাখতে পারতাম। কোনো সমস্যা নেই, এখনো দেরি হয়নি। আমি একে এমন হেনস্থা করব যে এ বাড়ি থেকে পালিয়ে যাবে। তারপর অনুষ্কা বিরক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই রঞ্জন ওখানে আসে। রঞ্জন, তোমাকে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে। আমাদের বাড়ির ছোট বউ কি ঠিকভাবে তোমার খেয়াল রাখে না? বৌদি, ও তো আসলে ভালো করে খেয়াল রাখে, কিন্তু আসলে ও এখন কি বলবো বৌদি, জানি না কেন ও ভয়ে ভয়ে থাকে। তুমি তো সারাদিন ওর সাথেই থাকো, তুমি তো অবশ্যই জানবে যে ও সারাদিন এরকম চুপ করে থাকে কেন, একদম শান্ত থাকে। কি বিষয় বৌদি, বলেছে তোমাকে? বলতে তো চায় না, কিন্তু আমার ননদ খুবই সুন্দরী, এটা তো তোমাকে মানতেই হবে। আর তোমাকে ওর খুব একটা পছন্দ হয়নি। বেচারি প্রতিদিন এই কথা বলে কেঁদে ফেলে। ওর চোখে তো সারাক্ষণই জল থাকে। কি কি বলছো? ও এরকম বলে? হ্যাঁ, কিন্তু তুমি ওকে কিছুই বলো না। ও তো ছোট, এজন্য ওরকম বলে। ধীরে ধীরে পছন্দ করতে শুরু করবে। যাই হোক, মেয়েটি ভালো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। না 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 না, আরে ওর সাহস হলো কিভাবে বৌদি আমাকে অপছন্দ করে? একে তো এত ছোট ঘরের মেয়ে, আমাদের ঘরের বউ হওয়া ওর জন্য কোনো ছোটখাটো বিষয় নাকি? তবু ওর অহংকার যেন আকাশ সমান। তুমি এখন ওকে কিছুই বলো না, আমাকে আরো কিছুদিন সময় দাও, আমি ওকে সব বুঝিয়ে দেব। রাগের কারণে সংসার ভেঙে যায়, আর একটি মেয়ের জন্য সংসার ভাঙা মৃত্যুর চেয়েও ভয়াবহ। তারপর অনুষ্কা উদাস হয়ে ওখান থেকে চলে যায়। হ্যাঁ, দেখো তো বৌদি কত ভালো, ঘর পরিবারের বিষয়ে কত ভাবে। আর এদিকে আমার বউ হলো গরিব ঘরের, আমাকে পছন্দই করে না। হ্যাঁ। রঞ্জন বিরক্ত হয়ে ঘরে যায়। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। অনুষ্কা রঞ্জনকে মিথ্যা বলে উস্কানি দিতে থাকে, যার ফলে আরুষের দিন দিন কষ্ট বাড়তে থাকে। একদিন রঞ্জন বাড়ি ফিরতেই অনুষ্কা তখন রাগী অবস্থায় রঞ্জনের কাছে এসে দাঁড়ায়। আরে 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 আরে, কি হয়েছে বৌদি? তোমাকে অনেক রাগী মনে হচ্ছে, কি হয়েছে? দেখো রঞ্জন, এখন অনেক হয়ে গেছে। আমি এখন আরুষিকে আর বোঝাতে পারবো না। আরে আমি ওকে যত বোঝাই ও ততই পাল্টা জবাব দেয়। তার উপর জানো, আজ আমাদের পাড়ার এক মহিলার সাথে কথা বলছিল। ওই মহিলা আমাদের বাড়ির সব কিছুতেই দোষ খুঁজে বেড়ায়। আমি আরুষিকে ওর সাথে কথা বলতে বারণ করলাম। তখন জানো ও কি বলল? বলল আমিও এই বাড়ির বৌমা আর তুমিও এই বাড়ির বৌমা, সেজন্যই তুমি আমার সব কিছুতে নাক গলাচ্ছ। অনুষ্কা রেগে চলে যায়। কি? ওর এত সাহস? ও বৌদির সাথে এইভাবে কথা বলেছে? এখন তো ওকে এর শাস্তি ভোগ করতেই হবে। এখন দেখ আমি বলছি আমি আসলে কি।
রঞ্জন রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের ভেতরে ঢোকে। তোমার নিশ্চয়ই তেষ্টা পেয়েছে, আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি। তেষ্টা? আরে আমার কোনো তেষ্টা লাগেনি। আর এটা বলো, তোমার সাহস হলো কিভাবে বৌদির সাথে জোর গলায় কথা বলার? হ্যাঁ, দোষ করে আবার তারপরে ভালো সাজা। এটা তুমি কি বলছো? না, আমি তো দিদির ওপর কখনো কোনো কথা বলিনি। আবার মিথ্যা? দাঁড়াও, এখনই বোঝাচ্ছি। তোর অনেক তেল হয়েছে তাই না? তোকে তো রঞ্জন রেগে গিয়ে আরুষিকে ধাক্কা দিয়ে দেয়। রঞ্জনের এরকম ব্যবহারে আরুষি খুবই কষ্ট পায়। এটা তুমি কি করছো? আমি তো কিছুই করিনি। দিদি যা বলে আমি তাই করি। হ্যাঁ, তো তাই তো করতে হবে। তোমাকে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করার দরকার নেই। আর এমনিতেও আমি তোমাকে শুধু মায়ের কথাতেই এই বাড়ির বউ বানিয়েছি। যত সব, এই জন্য আমার বৌদির বিরুদ্ধে তুমি কখনো একটা কথাও বলবে না। আর এর পরে যদি বৌদি তোমার নামে আমার কাছে কোনো নালিশ করে না, তাহলে দেখে নিও আমি তোমার সাথে কি করি। রঞ্জন রেগে চলে যায়। ব্যাস, অনেক হয়েছে। আমি কিছুই করিনি, তবুও দিদি আমাকে এভাবে কেন মার খাওয়ায়? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। আজ তো আমি দিদিকে জিজ্ঞাসা করেই ছাড়ব যে দিদি আমার সাথে এরকম করছে কেন। আরুষি মন খারাপ করে অনুষ্কার ঘরে যায়। দিদি, তুমি আমার সাথে এরকম করো কেন? আমার সংসার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছ। আমি তো কখনো তোমার স্বামীর কানে কিছুই বলি না, তাহলে তুমি এরকম করো কেন? আমার স্বামীকে সবসময় আমার বিরুদ্ধেই উস্কে দেওয়ার চেষ্টা করো কেন? দেখ আরুষি, আমি কখনো তোর স্বামীকে উস্কে দিই না, তাই সব সময় তোর মুখ সামলে কথা বলিস আর আমার ঘর থেকে বেরিয়ে যা। এই সব কিছু তোমার কারণেই হচ্ছে। আমার সংসার ধ্বংস করছো। আমি আজই জমিদার বাবুর কাছে অভিযোগ করব যে তুমি আমার বিরুদ্ধে রঞ্জনকে কি কি বলো। আমি আর চুপ থাকতে পারছি না। গরিব কোথাকার, 2 পয়সার গরিব ঘরের মেয়ে, আমাকে হুমকি দিচ্ছিস? আরে আমি তো একটা বড় পরিবারের মেয়ে, আর তুই আমাকে হুমকি দিচ্ছিস? দাঁড়া, আমি তোকে এখনই শিক্ষা দিচ্ছি। অনুষ্কা এগিয়ে এসে আরুষিকে চড় মারতে যায়। তখনই আরুষি ওর হাত ধরে ফেলে। ব্যাস, অনেক হয়েছে দিদি। শুধু আমার স্বামী আমাকে চড় মারতে পারে, আমাকে মারার কোনো অধিকার তোমার নেই। তখনই সামনে থেকে রঞ্জন আসছিল, আর অনুষ্কা রঞ্জনকে দেখতে পায়। আচ্ছা, এবার দেখ তোকে আমি কি শাস্তি দিই। অনুষ্কা দ্রুত আরুষির হাত ধরে নিজের চোয়ালের কাছে টেনে নেয়। আহ আহ, তুমি এটা কি করলে? তুমি একটা ভুল করেছিলে, সেজন্যই আমি তোমাকে বুঝিয়ে বললাম, কিন্তু তুমি আমাকে চড় মারলে কেন? এ কি বলছো দিদি? আমি তোমাকে কখন চড় মেরেছি? রঞ্জন পেছন থেকে দৌড়ে আসে। আরে 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 আরে, কি হয়েছে কি হয়েছে বৌদি? কি হয়েছে কি হয়েছে? আরে তুমি কান্না করছো কেন? আমি তো শুধু একে বুঝিয়ে বললাম যে বাড়ির বাইরে বউদের এরকম দাঁড়িয়ে থাকা ঠিক না। নিজের স্বামীর কথা আর স্বামীর নামে কোথাও নিন্দা করা ঠিক না। শুধুমাত্র এই সামান্য কারণেই এ আমাকে চড় মেরে দিল। তুমি তো নিজের চোখেই দেখেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখেই দেখেছি। আর তোমার এত সাহস হলো কিভাবে? তুমি আমার বৌদিকে চড় মেরেছো? আমাদের বৌদি তো সবসময় তোমার আর আমার কথাই ভাবে, যাতে আমাদের সংসার ভালোভাবে চলে। আর আজ তুমি বৌদিকেই চড় মেরে দিলে? না, দিদি মিথ্যে বলছে। আমি দিদিকে চড় মারিনি। দেখো, আমি কখনো মিথ্যে বলি না রঞ্জন। আমার বৌদি কখনো মিথ্যে বলে না। তুমি মিথ্যে বলো। তুমি একে তো দোষ করো, তার উপরে মিথ্যে বলো। এখন দেখো বৌদির উপর হাত তোলার জন্য আমি কি শাস্তি দিই। আমি তোমাকে বলেছিলাম না, ওই দিন তো আমি আসলে কিছু করিনি। আজ আমি তোকে হাতে নাতে করে দেখাবো। চল 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 চল, ভিতরে চল, আয় চল। তারপর রঞ্জন জোর করে আরুষিকে ঘরে টেনে নিয়ে আসে। আজকের পর থেকে তুই এই ঘর থেকে বের হবি না, যতক্ষণ না তুই বৌদির সাথে ভালোভাবে কথা বলতে শিখিস। তোকে এখন থেকে 3 দিন পর্যন্ত জল খাবার কিছুই দেওয়া হবে না। তখন তুই বুঝতে পারবি যে আমার বৌদির বিরুদ্ধে কথা বলার শাস্তি কি হয়। আমার বৌদির উপর হাত ওঠায়। না, আমার কথা বিশ্বাস করো, আমি কোনো ভুল কিছুই করিনি। আরুষি চিৎকার করতেই থাকে, কিন্তু রঞ্জন দরজা বন্ধ করে ওখান থেকে চলে যায়। মাঝরাত হতেই অনুষ্কা উঠে আসে।
এটাই হলো সঠিক সময়, আমাকে আমার পরবর্তী চাল চালতে হবে। অনুষ্কা ওর ঘর থেকে জাদুকরি গুড়ার একটি প্যাকেট নিয়ে গ্লাসের জলে গুলে চুপি চুপি আরুষির ঘরে রেখে দেয় আর খুশি মনে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে আরুষির অনেক তেষ্টা পায়। কেউ আছে? আমাকে একটু জল দাও, আমার অনেক তেষ্টা পেয়েছে। তোমাকে কোনো জল খাবার দেওয়া হবে না। তুমি কি ভেবেছিলে আমার বৌদিকে চড় মেরে তারপরে জল খাবে, আরামে থাকবে? হ্যাঁ, জল খাবার না খেয়েই তোমাকে থাকতে হবে। রঞ্জন ওখান থেকে চলে যায় আর আরুষি ওখানেই কষ্ট পেতে থাকে। তখনই জলের গ্লাসের ওপর ওর চোখ পড়ে। আরে, এখানে তো আগে থেকেই জল রাখা আছে। আচ্ছা, তাড়াতাড়ি এইটুকু জলই খেয়ে নি। আরুষি কোনো মতে জল খায় আর হঠাৎ ওর দম বন্ধ হয়ে আসতে শুরু করে। আরে, আমার দম বন্ধ হয়ে আসছে কেন? আরুষির চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই ও চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে। তারপর যখন রঞ্জন ঘরে আসে তখনও আরুষিকে ওই অবস্থায় দেখতে পায়। আরে, এ কি বৌদি! আরে বাপরে বাপ, দেখো দেখো দেখো, এ কি হয়ে গেল? এ হয়তো জাদুকরি কিছু খেয়েছে। দেখো, এর মুখের রং তো বদলে গেছে। দেখো বৌদি। কল্যাণী আর মনোজও তাড়াতাড়ি ওখানে চলে আসে। আরে, এ কি করে হতে পারে? আমার বৌমা এটা কিভাবে খেতে পারে? হে ঈশ্বর, কি হচ্ছে এসব? না, আমার বৌমা এটা খেতে পারে না। আরে মা, আমি তোমাকে বলেছিলাম যে গরিব ঘরের মেয়েকে আমাদের বাড়ির বউ বানিও না। এখন দেখো এ কি করলো। জানি না গ্রাম পঞ্চায়েত কি বিচার করবে। লোকেরা তো এটাই বলবে যে আমরাই এর এই অবস্থা করেছি। এখন আমরা কি করব? সবাই মহারাজের কাছে গিয়ে নালিশ করবে। তখনই এক প্রতিবেশী মহিলা ঘরের ভেতরে চলে আসে আর এই দৃশ্য দেখে চিৎকার পড়ে ওঠে। এ কি? আরে কল্যাণী দিদি, তোমার ছোট বৌমা কি খেয়েছে? এই ব্যাপারটা তো আমাকে পুরো গ্রামে জানাতে হবে। দাঁড়াও মমতা, দাঁড়াও। কিন্তু মমতা থামে না আর ঘর থেকে বেরিয়ে যায়। দেখো, এখন এই কথাটা পুরো গ্রামে ছড়িয়ে গেছে। এখন আমরা কি করব? মা, এখন যা কিছু হবে গ্রাম পঞ্চায়েতের সামনেই হবে। এখন আমরা কি করতে পারি? কিছুক্ষণ পরেই আরুষির মা নর্মদা আর আরুষির ছোট ভাই অলোক কাঁদতে কাঁদতে এসে পৌঁছায়। আমার মেয়ে কোথায়? ওর কি হয়েছে? আমি ওকে দেখতে চাই। ও চিরকালের জন্যই ঘুমিয়ে গেছে। আমাকে ক্ষমা করো নর্মদা বোন, আমি তোমার মেয়ের ঠিক মতো যত্ন নিতে পারিনি। না, আমার মেয়ে সাহসী, ও এরকম কিছু খেতে পারে না। অবশ্যই তোমরা কিছু করেছো, আমার মেয়ের সাথে কিছু তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার দিদি সাহসী ছিল। ও কখনোই এরকম করতে পারে না। তোমরা নিশ্চয়ই আমার দিদির সাথে কোনো কিছু করেছো, আর এখন পঞ্চায়েতে এর বিচার করা হবে। আমি আমার মেয়েকে চাই। নর্মদা ছুটে আরুষির কাছে গিয়ে আরুষিকে ধরে কান্নায় ভেঙে পড়ে। এদিকে অনুষ্কা মনোজের হাত ধরে ওকে ঘরের ভেতরে নিয়ে আসে। আরে 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 আরে, কি হয়েছে? বাইরে এত বড় তামাশা চলছে আর তুমি আমাকে ঘরের ভিতরে নিয়ে এসেছো, এ কি? এখন আমরা ফেঁসে যাব। দেখো, আমরা বিপদে রয়েছি। আর এমনিতেও আমি কখনোই কারাগারে যেতে চাই না। তুমি তো জানো মহারাজ খুবই কঠোর। তুমি অলোককে একপাশে ডেকে ওকে টাকা দিয়ে দাও, যাতে ও ওর মাকে কোনো কিছু বুঝিয়ে এখান থেকে নিয়ে চলে যায় আর আমরা বেঁচে যাই। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। মনোজ বাইরে আসে আর অলোককে ইশারা করে। অলোক মনোজের কাছে আসে। আরে, কি হয়েছে? তুমি আমাকে এখানে ডেকেছো কেন? হ্যাঁ, তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই আসছি। কিছুক্ষণের মধ্যেই মনোজ একটি থলেতে টাকা ভরে অলোকের কাছে নিয়ে আসে। এই নাও, এগুলো দিয়ে তুমি আরামে তোমার জীবন কাটাতে পারবে। আরে একটু ভালো করে দেখো তো, এতগুলো টাকা তুমি হয়তো কখনো দেখোনি, তাও একসাথে। বুঝলে? এখন কান খুলে শোনো। তোমার বোন যা করেছে সেই কথা এখানেই শেষ করো, এটা আর বেশি বাড়িও না। বাপরে বাপ, এতগুলো টাকা তো আমি কখনোই দেখিনি। সত্যি, এগুলো তো অনেক টাকা, তাই না? তাহলে গিয়ে তোমার মাকে বোঝাও আর এই কথাটা এখানেই শেষ করো আর তোমার বোনের শেষকৃত্য করো।
ফালতুতে এসব বাড়িয়ে কি হবে? যা হাতে এসেছে সেটাও হাত ফসকে না যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। এতগুলো টাকার জন্য তো আমি যে কোনো কিছু করতে পারি। ঠিক আছে। অলোক ওখান থেকে ওর মা নর্মদার কাছে যায়। এখন তো পঞ্চায়েতে এর বিচার হবে। অলোক, উঠাও তোমার দিদিকে আর চলো, পঞ্চায়েতে এর বিচার হবে। কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েত সদস্যরা বাড়ির ভেতরে চলে আসে। হ্যাঁ, বলো তোমরা আসলে কি বিষয়? জমিদার বাবু, আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন, ওর দেবর, ওর বৌদি, ওর শাশুড়ি আর ওর স্বামী মিলে আমার মেয়ের এই অবস্থা করেছে। আমার মেয়ে এতটা দুর্বল ছিল না যে ও এরকম কিছু খাবে। না জমিদার বাবু, আমরা ওর সাথে কখনোই কিছু করিনি। ও বদমেজাজি ছিল। আমরা যাই বলতাম ও তার পাল্টা জবাব দিত। সেই জন্যই ও নিজেই এই সব করেছে। এতে আমাদের অথবা আমার দেবর রঞ্জনের কোনো দোষ নেই। তোমরা মিথ্যে বলছো। মা, তুমি কি সব বলছো? তুমি কি ভুলে গেছো যে আমাদের দিদি ছোটবেলা থেকেই কতটা রাগী ছিল? একটু কিছু হলেই তো ও অনেক রেগে যেত, মারামারি করতো আর আমাকে এতটা মারতো যে কি বলবো। আমি এখানে এসে ওকে অনেকবার বুঝিয়েছি, হ্যাঁ, কিন্তু ও নিজেই এরকম করলো। এখন এটা কার দোষ বলো তো? হে, তুমি কি বলছো অলোক? আমার মেয়ে কখনো কোনো ভুল কিছু করেনি। তুমি তোমার বোনকে সমর্থন না করে এই লোকেদের পক্ষ নিচ্ছ। দেখো মা, আসলে আমি তো শুধু সত্যের পক্ষ নিচ্ছি। এতে আসলে আমাদের দিদিরই দোষ। ও অনেক বদমেজাজি ছিল আর ও কারো কথাও শুনতো না, সেজন্যই ও এরকম করেছে। এতে তো আমার দিদিরই দোষ। ও ছোটবেলা থেকেই অনেক অহংকারী ছিল। দাদা বাবু অথবা ওর শ্বশুরবাড়ির লোকেদের এখানে কোনো দোষ নেই। যদি মেয়ে কিছু করে তাহলে শ্বশুরবাড়ির লোকেদের ভাসানো ঠিক না। সঠিক মানুষ হলো সে যে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলে, এটা না ভেবেই যে কে ওর আপন আর কে ওর পর। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, বিষয়টা পরিষ্কার। আপনার মেয়ের শেষকৃত্য সম্পূর্ণ করুন। ওর শ্বশুরবাড়ির লোকেদের তো এখানে কোনো দোষই নেই। আর পঞ্চায়েতের সিদ্ধান্ত হলো এই বিষয়টাকে এখন এখানেই শেষ করা হোক। না, এটা হতে পারে না। আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে। আরে, যখন আপনার ছেলেই আপনার পক্ষে নেই তাহলে আমরা আর কি করতে পারি? আপনার ছেলে ঠিক বলছে, ওর কথাগুলো মানা হবে। হ্যাঁ মা, চলো এখন দিদির শেষকৃত্য সম্পূর্ণ করি, চলো। তুই কেমন ভাই? পুরো গ্রাম আর সমাজের সামনে তোর বোনের সম্মান তুই এইভাবে নষ্ট করে দিলি। ও তোকে কতটা ভালোবাসতো আর খেয়াল রাখতো, তুই কি কখনো এটা ভাবিসনি? ভুলে গেছিস সবকিছু? তারপর অলোক ওর মায়ের কথা উপেক্ষা করে আরুষিকে কোলে তুলে নেয় আর নদীর পাড়ে আরুষির শেষকৃত্য সম্পন্ন করে। হ্যাঁ দিদি, আমাকে ক্ষমা করে দিও। এই মিথ্যা বলার জন্য আমি এতগুলো টাকা পেয়েছি। এতে আরামে আমার জীবন কেটে যাবে। আমি সারাদিন এত পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 1 টাকা আয় করতে কত পরিশ্রম লাগতো। এখন কমপক্ষে কিছুদিন তো আরামে কেটে যাবে। ক্ষমা করে দিও দিদি, ক্ষমা করে দিও। আরে, তোমার সাথে তো অন্যায় হয়েছে। তোমার ন্যায় পাওয়া উচিত। আমি তোমার পাশে দাঁড়াবো আর ওই লোকগুলোকে শাস্তি দেব, কারণ তোমার ন্যায় পাওয়াই উচিত। আমি সেই মুহূর্তের জন্য তখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি, যখন ওই লোকগুলোর শাস্তি হবে আর আমার মা সন্তুষ্টি পাবে। মা এখন পাগলের মতো হয়ে গেছে। আচ্ছা, আমি সকাল হতেই ওদের দুজনের কাছে গিয়ে ওদের শাস্তির ব্যবস্থা করব। তারপর ভোরের আলো ফুটতেই নীলিমা ওখান থেকে রওনা দিয়ে অনুষ্কার বাড়িতে এসে পৌঁছায়। আরে, তুমি কে? তোমাকে তো আমি আগে কখনোই দেখিনি। আমি তোমার পুরো সত্যিটা জানি। তুমি আরশির সাথে যা করেছ, নিজের মুখেই সত্যিটা স্বীকার করো, নইলে তোমাকে এর মূল্য দিতে হবে। আরে, তুমি কে যে আমাকে হুমকি দিতে এসেছো? আমি হলাম সেই অনুষ্কা যে আজ পর্যন্ত হার মানেনি। কোনো সমস্যা নেই, এখন হার মানবে। যাই হোক, তুমি আরশিকে জাদুকরি জল খাইয়েছিলে না? অনুষ্কা এক মুহূর্ত ভেবে তারপর হেসে বলে, অনেক কিছুই জানিস তো তুই। তাহলে তোকে একটা কথা বলে রাখি,
তুই আমার কিছুই করতে পারবি না। তখনই মনোজ ওখানে আসে। আরে আরে আরে, এ কোনো পাগল মেয়ে নাকি যে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে? ঠিক তখনই হঠাৎ সাদা আলো হয়ে নীলিমার শরীর থেকে আরুষি বেরিয়ে আসে। আরুষিকে দেখতেই অনুষ্কা আর মনোজ দুজনেই ভয়ে কাঁপতে থাকে। তোমরা সবাই আমার সাথে যা করেছ, এখন আমি তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব আর তোমাদের শাস্তি দেব। এ কি? এ তো আরুষির আত্মা। এ কিভাবে হয়ে গেল? আরে আরে, একে তাড়িয়ে দাও না। ও হলো আত্মা। লুচি ভাজার জন্য এখানে তেল চাইতে আসেনি, এখন তো আমাদেরকেই তেলে ভাজবে। আমাদের সাথে এখন কি হবে? না না, আমি মরতে চাই না। দেখো দেখো, আমি শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত, কিন্তু 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 আমার কিছু করো না। আমি 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 তোমার কথা মানবো আমি। তারপর আরুষির আত্মা সাদা আলো হয়ে নীলিমার শরীরে প্রবেশ করে। এখন বলো, তোমাদের অপরাধ কখন স্বীকার করবে? মহারাজের সামনে কখন যাবে? তখনই কল্যাণী আর রঞ্জন ওখানে আসে। এসো তোমরা দুজনও, এখন তাহলে 4 জনই আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো, নইলে দেখবে আমি কি করি। চলো 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 রঞ্জন, চলো রাজপ্রাসাদে যাই, চলো। আরে আরে আরে, আমরা এই মেয়েটাকে ভয় পাবো কেন? আমরা কেন যাব রাজপ্রাসাদে? না 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 দাদা, আমরা রাজপ্রাসাদে যাব না। এখন চলো রঞ্জন, ওখানেই বাকি কথা বলা যাবে। 4 জনই ভয়ে ভয়ে রাজপ্রাসাদে পৌঁছায়। আরে কি হয়েছে, কি বিষয়? আজ তোমরা সবাই একসাথে এসেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সবকিছু ঠিক আছে তো? নীলিমা কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা বলে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। কি? আরে না 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 না, এরকম হতে পারে না। ও তো নিজেই ওরকম করেছিল। অনুষ্কা, আমাকে কি বলতে হবে? না, এখন শোনো রঞ্জন, আমি সত্যি বলছি, আমি জলে জাদুকরি গুঁড়া দিয়েছিলাম। আরুষি না জেনেই সেই জল পান করেছিল। আসলে আমি ওকে সবসময় হেনস্থা করতাম। আমি সবসময় তোমাকে মিষ্টি মিষ্টি কথায় ফাঁসিয়ে আরুষিকে আমাদের বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম। এমন ছিল না যে ও তোমাকে পছন্দ করত না। ও তো আসলে তোমাকে অনেক ভালোবাসত। একজন স্ত্রীর কর্তব্য মন প্রাণ দিয়ে পালন করত। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার আগেই মনে হয়েছিল তোমরাই আমার ছোট বৌমার সাথে কিছু একটা করেছো, আর দেখো আজ ওর অবস্থার জন্য তোমরাই দায়ী। এত বড় ষড়যন্ত্র করেছো তোমরা সবাই মিলে একজন নিরীহের সাথে? এই সব কিছু শুনেই তো আমার লজ্জা লাগছে। তোমাদের লজ্জা হওয়া উচিত। সব মেয়েরাই নিজেদের ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িকে নিজের ঘর মনে করে, আর তোমরা তার সাথে এরকম ব্যবহার করো। তোমাদের সবারই লজ্জা হওয়া উচিত। তোমরা সবাই আরুষির সাথে অনেক অন্যায় করেছো। ক্ষমা করে দিন মহারাজ, আমরা সবাই ভুল করে ফেলেছি। আমাদের এরকম করা একদমই উচিত হয়নি। মনোজ আর অনুষ্কা, তোমাদের দুজনকে আজীবন কারাগারে থাকার শাস্তি দেওয়া হলো। এখন থেকে তোমরা শুধু তোমাদের কুকর্মের শাস্তিই পাবে না, বরং তোমরা সমাজের সামনে উদাহরণও হবে। রাজা রঞ্জনের দিকে তাকালেন। ও এমনভাবে দাঁড়িয়েছিল যেন ওর কাছে এখন হারানোর মতো আর কিছুই নেই। আর রঞ্জন, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক হয়। তোমাকে তোমার স্ত্রীর প্রতি খেয়াল দেওয়া উচিত ছিল, ওর কষ্ট বোঝা উচিত ছিল, কিন্তু তুমি শুধু তোমার বৌদির কথা শুনেই চলেছো আর নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছো। এই জন্য তোমাকে এখন কারাগারে বন্দি করা হলো। সেখানে সূর্যের আলোও পাবে না, আরামও পাবে না, আর শুধু প্রতি 2 দিনের মাথায় একবার খাবার পাবে। রঞ্জন দীর্ঘশ্বাসও ফেলল না। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। যেই বৌদিকে ও দেবী মনে করত, সেই ওর সংসার ধ্বংস করেছে। রাজা কল্যাণীকে বললেন, আর কল্যাণী, তুমি কি মা? তোমাকে তোমার সন্তানদের আর পরিবারের দুঃখ বোঝা উচিত ছিল, কিন্তু তুমি নিজের সামনেই অন্যায় হতে দেখেছো আর চুপ থেকেছো। সেজন্য তোমাকে 10 বছরের শাস্তি দেওয়া হচ্ছে। আর এই খবরটা সব শাশুড়িদের জন্যই হবে, যে ছেলে অথবা বৌমার সাথে অন্যায় হলে তাহলে
প্রতিবাদ করতেই হবে। মহারাজ, আমি সানন্দেই শাস্তি গ্রহণ করছি। আমি এই অপরাধ করেছি আর আমি এখন এর জন্য সম্পূর্ণরূপে দায়ী। হ্যাঁ, আমার রাজ্যে এত বড় অন্যায় হয়ে গেল আর আমি জানতেও পারলাম না। এটা আসলে আমারই ভুলের ফল। কিন্তু আজ থেকে আমি এত কঠিন আইন আর নিয়মকানুন বানাবো যাতে কেউ তার বৌমার সাথে কোনো অন্যায় করার আগে 100 বার ভাববে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। আজ এক পীড়িত আত্মার ন্যায় আর মুক্তি পেয়েছে। নীলিমা খুশি মনে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে। তখনই আরুষির আত্মা ধীরে ধীরে নীলিমার শরীর থেকে বেরিয়ে আসে। আমি খুবই খুশি, তুমি আমাকে ন্যায় পাইয়ে দিয়েছ। এখন আমি শান্তিতে এই দুনিয়া ছেড়ে যেতে পারবো। আমার ইচ্ছা পূরণ হয়েছে। নীলিমা, শুধু আমার মাকে এই সত্যিটা জানিয়ে দিও যে আমি মুক্তি পেয়েছি, যাতে মাও এখন নিশ্চিন্ত হয়ে জীবন কাটাতে পারে। আমি অবশ্যই তোমার মাকে এই খবরটা জানাবো আরুষি। আরুষির আত্মা ধীরে ধীরে উজ্জ্বল আলোর সাথে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। নীলিমা নর্মদার বাড়ি গিয়ে দেখে যে নর্মদা গাছের নিচে টলমল করে হেঁটে বেড়াচ্ছে। নীলিমা এগিয়ে এসে নর্মদাকে সামলায়। মা, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? কি বলবো মা, কিছুদিন আগে মেয়ে মারা গেছে। তখন থেকে এই চোখ দিয়ে এত জল পড়েছে যে চোখের শক্তি শেষ হয়ে গেছে। এখন কিছুই দেখতে পাই না। আর ভালো তো তাই না, ওদের চেহারা দেখতে হয় না। যারা আমার মেয়ের সাথে এসব করেছিল, নিজের শত্রুদেরও নিজের চোখে দেখা কখনোই অতটা সহজ নয় মা। তোমার মেয়ে এখন মুক্তি পেয়ে গেছে আর ন্যায়ও পেয়েছে। তুমি কি বলছো মা? তুমি আমার মেয়েকে কিভাবে চেনো? নীলিমা ধীরে ধীরে নর্মদাকে সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে বলে। সত্যি আমার মেয়ে এখন মুক্তি পেয়ে গেছে। আমি খুবই খুশি মা। আমি জানি না যে তুমি কে, কিন্তু তুমি ন্যায় করেছো। ঈশ্বর তোমার মঙ্গল করুক মা। নর্মদা কাঁদতে কাঁদতে ধীরে ধীরে ওখান থেকে চলে যায়। নীলিমা শান্তির এক মৃদু নিঃশ্বাস নেয়। ওর আত্মায় এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল। মিথ্যা আর ষড়যন্ত্রের প্রাসাদ যতই শক্তিশালী হোক না কেন, সত্যের একটা সামান্য আলোই তা ধ্বংস করার জন্য যথেষ্ট।